জানি না কোনি ঠিকানা যাব তো জানি না কোনি ঠিকানা যাব মরণ হলে জানি না কোন ঠিকানা যাব মরণ হলে যাব মরণ হলে দয়াময় তাই বলি ওরে কানাই রে গগনে আর আমাদের বেলা নাই গগনে আর আমাদের বেলা নয় উত্তর কষ্ট মানে এবার আমাদের সবাইকে ফিরে যেতে হবে একবার গোবিন্দের লীলা প্রত্যেকটি ভক্ত স্মরণ করুন আর যাদের বয়স হয়ে এলো এবার বাল্যকালের কথা সকাল বেলার কথা ভেবে দেখুন আর আমাদের বেলা জানি না কোন ঠিকানা যাব মরণে বলে জানি না কোন ঠিকানা যাব মরণ হলে জানি না কোন ঠিকানা যাব মরণ হলে যাব মরণ হলে এই মানব চিত্ত রচিত দেহ ভগবানের কাছে আমরা সকলে করু আর প্রচারণে আমরা ঘাস খেতে এসেছি সূর্যদেব অস্তা চলে গেছে গোবিন্দ এবার আমাদের ডাক দিচ্ছে আমাদের সবাইকে যে পালিয়ে যেতে হবে। ভগবান কৃষ্ণের অপ্রাকৃতি লীলা উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ যাদের মুখে দিয়া নামে লয়ে সবধেন চাঁদে চাঁদে মুখে দিযাবে নামে লই যাওয়া সব ওগো পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠে আরে পুচ্ছ ফেলি পিঠের পরে গো পুচ্ছ ফেলি পিঠের পরে কেউ রইল না ওরে কেউ রইল না কেউ রইল না কানাই বাঁশি শুনে কেউ রইল না আরে কানাইয়ের পাশে শুনে কেউ রইল না কানাইয়ের বাঁশি শুনে কেউ রইল না সবাই এদিকে চলে
সবাই ধীরে ধীরে চলে, কেউ রইল না, সবাই ধীরে ধীরে চলে, কেউ রইল না, সবাই ধীরে ধীরে চলে, কেউ রইল না, কেউ রইল না। ওরে পুচ্ছ ফেলি পিঠে রায় উপরে গো, পুচ্ছ ফেলি পিঠে এই চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সবে ধেনু। যখন ভগবানের চাঁদ মুখে মানে বদনটা তো চাঁদের মতো, আহা, চাঁদের তবু বর্ণনা করলে চাঁদের তবু কলঙ্ক আছে, আমার গোবিন্দের বদনে কলঙ্ক নাই। চাঁদ মুখে দিয়া বেনু এই এত সুন্দর অমিরাতি ময়ে পাঞ্চি বাদলে শুরু করলেন, এই চাঁদ মুখে শব্দটা শুনে গেল বেনু শব্দ, চাঁদ মুখে দিয়া বেনু। আর দুই নাম নিল সব ধেনু। আমরা মানুষ ভগবানের কাছে গেলে কি করি ওমা, আর ভগবানের কাছে গেলে মাথাটা নয় হাত দুটো তুলে দিই। কেন? এর কারণটা কি? হাত তুলি কেন? তোমার কাছে আত্মসমর্পণ করছি যে প্রভু চলতে চলতে আমি বড় ভুল করেছি, আমাকে তুমি এবারে মতো ক্ষমা করে দাও, আমি তোমার কাছে সারেন্ডার করছি। কারণ কেন সারেন্ডার করি না? ভগবানের কাছে রাইফেল আছে, পেরে আমার অবস্থা শেষ। সত্যি রাইফেল আছে? আচ্ছা, ভগবানের কাছে আমরা সকলে একটা পুতুল। রাইফেলে গুলি করলে তবু হসপিটাল পর্যন্ত আপনি যেতে পারবেন, কিন্তু ভগবানের হাতে যে সুতোটা আছে, সুতোটা যদি কেটে দেয় আমি পুতুলটা কোথায় পড়বো? ভগবান তো উপরে আছে আর আমরা ঝুলে ঝুলে খেলা করছি। কি যদি 50 ফুট উপর থেকে একটা মানুষ পড়ে যায়, সে কেমন থাকবে বলুন? হাসপাতাল নিয়ে যেতে পারবেন তো? উপরে গুণা হয়ে, তার মানে মুহূর্তের মধ্যে আমাদের দেহটা বিসর্জন হয়ে যাবে। তা গুলির তবু আওয়াজে বলে গুলি তবু হসপিটাল পর্যন্ত যেতে পারবো, ভগবানের যদি সুতো কেটে দেয় তাহলে আমরা বাঁচবো? কাজে কিনা সেই কথাটা আজকে ভগবান সবাইকে বলছে। তাহলে যদি আমরা মানুষ হয়ে ভগবানের কাছে দুটো হাত তুলে আত্মসমর্পণ করি, তাহলে গাভীগুলো কি করবে? বাবা যাবে না? বলবো বেশ। তাহলে ভগবানের কাছে গাভীগুলো কি করেছে জানো? গাভীগুলোর তো আর হাত নাই, তারা পুচ্ছ ফেলি আহা নেজটা তুলে দিয়েছে গো, আর নেজের চুলটা পিঠের উপরে ফেলেছে। ওগো পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, চলে যায় চলে যায় চলে যায় চলে যায় ওই চলে যায় চলে যায়, চলে যায় চলে যায় ভগবানকে দেখতে সবাই চলে যায় চলে যায়, ভগবানকে দেখতে সবাই চলে যায় চলে যায়। ভগবানকে দেখতে গেলে কিছু দিতে হয়। কি নিয়ে এসছে? বড় বড় বলবে যে তুই কি করতে চাস? ম্যানেজার কি করিস তুই? কি বলে শোনো, বলে আজকে পনিরটা ভালো হয়েছে, যে আরো কিনে নিস। খুব বড় বিস্কুট। আর এই যে এই কাটা পনিরের লোক এবার মেরে আমি পনির খাইয়ে দেবো এখন। প্রতিদিন পনির পাচ্ছে তবু বলে ছি না, রান্নারানি সত্যি প্রসাদ রান্না। আর যে মা আমাকে খেতে দিয়েছিল, সব কি খাবি কিনে, কাপড় ধুইতে আমার কত সাথ যাবে, উপর থেকে ফেলে দিয়েছে, রসায়ন সব গায়ে দিয়েছে, সাদা কাপড় কালো রয়েছে। আমায় কষ্ট পেতে মার কি তোর মা কি আর বকতে পারি, সহ্য করে নিয়েছি। দাদা আজকের সবজি খাওয়া হয় কি লোভী, 2 পিস 3 পিস করে দিল তো বলছে হয় না। এ কি লোভী বল। চলো আস্তে। তাহলে ভগবানের কাছে কি দিতে হয়? ভগবানকে দিতে হয় অশ্রুবারি।
নালে ফল, নালে পুষ্পের মালা। তো বাবা আমরা তো কিছু আনিনি, এটাই জানতে হবে। ভগবানকে কিছু না দিলে কিছু পাওয়া যায়? কিছু দাও, কিছু না দিলে পাবো কি করে? তাই আজকে আপনাদের এই কমিটি যারা কয়েকজন মিলে এই আশ্রমটাকে তৈরি করেছে, একটা শুদ্ধ আশ্রম, এটা কিন্তু অনিত্য বৃন্দাবনে নয়। যেটা ভাববেন না যে হরিনাম শুনে গেলে এখান থেকে মেলাটা ভেঙে যাবে। এটা কিন্তু নিত্য বৃন্দাবন, নিত্য সেবা হয় গোবিন্দ। তাই নিত্য গোবিন্দ সেবার জন্য আপনারা সামর্থ্য অনুযায়ী একটু গোবিন্দকে দীক্ষা দেবেন। আপনাদের কাছে কমিটি বাবু সবাই যাচ্ছে, আপনারা দেবেন। আমাকে দেওয়ার দরকার নেই। কমিটি থাকলে আমি কেন যে কেউ কীর্তন নিয়ে আসবো? কমিটি যদি না থাকে তাহলে আমাদের কে রাখবে? কারণ আমাদের বান্ডিল তো বড়, বিষ্ণু বড়। এই কমিটিকে ভালো রাখার দায়িত্ব আপনাদের প্রত্যেক। হ্যাঁ মা, বেশি করে মাখবি, আমাকে একটু দিবি। বলার সঙ্গে সঙ্গে মা উঠে পড়েছে। চলো প্রেম সে বলো রাধে রাধে। চতুর্দিক দিয়ে ভিক্ষা করে নেন তাড়াতাড়ি করে, কারণ সময় তো খুবই স্বল্প। এই স্বল্প সময়ের মধ্যে আমাদের চলতে হবে। ভিক্ষার সময় আমরাও জেনে নিই। আমাকে আসার সময় একজন বাবু শোনা বলেছিল, কমিটির বাবু শোনা বলছে, বাবা তুই একটু সেই সেই গল্পটা একটু আমাকে শোনা। চলো আমরা ততক্ষণে ভিক্ষা করতে করতে, আপনারা কেউ চঞ্চল হবেন না, কিন্তু জায়গায় বসুন। সবাই যাচ্ছে, আরো দু চারজন বেরিয়ে পড়ুন, মা বাবা দু চারজন বেরিয়ে পড়ুন। তাহলে কি হবে, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে। তার মানে আমরা একটু বেশি সময় শুনতে পাবো। কারণ দেখুন প্রত্যেকে তো টাইম নিয়ে থাকতে হবে। 3 ঘন্টা হয়ে গেলে আমিও পালিয়ে যাবো, আপনারাও পালিয়ে যাবেন। তাহলে আর লাভ কি হলো? একটু এক্সট্রা কিছু হরলিক্স কিনলে, বিস্কুট ফ্রি। তখন আমরা ভিক্ষা করতে পারলাম, একটা ফ্রি দিয়ে যাই। চলো প্রেম সে বলো রাধে রাধে। আপনার সাধনা করে ছেলেকে পৃথিবীতে আনেন, কিন্তু ছেলে আপনাদের কথা কেন শোনে না জানেন? আপনারা ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারেন না। এটা দুর্বলতা, মা বাবার দুর্বলতা, ছেলের নয়। এটা সবাইকে জানতে হবে। তার কারণটা, একজন মায়ের একটা ছেলে ছিল, তো বাবা তার ছোটবেলায় মারা গেছে। এটাই তো। তো মা ছেলেটাকে যত্ন করে করে শিক্ষাপড়া করে করে লেখাপড়া করিয়ে করিয়ে একটা ভালো চাকরি করে দিয়েছে, পাঞ্জাব ব্যাংকের ম্যানেজার। তার মানে একটা ভালো বেতন, একটা ভালো সম্মান। আর ওই ব্যাংকে ক্যাশ কাউন্টারে একটা মেয়ে থাকে, দেখতে কিন্তু খুব সুন্দর। আমরা সাধারণত মেয়ে দেখলে প্রত্যেকে লোভ করি, আমি কেন আপনি কেন, প্রত্যেকে লোভ করি। আজকে ব্যাংকের ম্যানেজারকে দেখি মেয়েটাই লোভ। মেয়েটা যখনই ছেলেটার কাছে যায়, স্যার এটা তুমি একা কেউ আতে और कहीं नहीं होते हैं, যাও यहाँ से। ছেলেটা খুব বেজাল। মেয়েটা বলে, তো যেদিন তুই আমার ঝাঁকে ঢুকবি তোর তেজ আমি সেদিন বের করব। এখন টেবিলে খেতে বসছে ম্যানেজার, মেয়েটা এসে খেতে বসে, স্যার আমি তো এতটা মাছ খেতে পারবো না, আপনি मेरे को चाहते हैं तुमको दान, खा लो तुम, फेंक दो, हम जब खाएंगे तुम नहीं आएंगे। মেয়েটার মনটা শুকিয়ে যায়। মেয়েটা বলে, এবারে আমাকে অভিনয় করতে নাহলে হবে। মেয়েটা একটু জাভিদ নিয়ে সে ফোন করছে বিছি বিছি তার बाबा और मैं दूसरा नौकरी देखो, लेकिन यहाँ तो कम वेतन देते हैं, यहाँ पर नहीं चलेंगे, हम अमेरिका चला जाओ। ছেলেটা ভাবলো এর পড়াশোনা কত, 5 টাকা গুনে 10 টাকা নোট করে এই আমেরিকায় গিয়ে কি করবে। এই দেখি ব্যাংকের ম্যানেজার ডেকে বলছে, এই যে তোমরা লেখাপড়া কিतना हो, আমার इंग्लिश का नाम लिखा हो। नाम लिखे दिल, सुंदर লেখাটাও খুব ভালো, স্পেলিংটাও খুব ভালো লিখেছে, बढ़िया। चलो जाओ, वेतन बढ़ाने होगा ना। अभी पिताजी को फोन लगाया तुम लोग, मैं भी ऑफिस को सर को भी फोन लगा दिया, सर आप আমার নৌকরিটা না হওয়া পর্যন্ত, लेकिन हम तो डायरेक्ट दे दिया, कल तुम चला जाओ, कल अमेरिका जाएंगे ना, जाता না স্যার আপনি আপনি আমাকে ক্ষমা করুন, আমি মিছে মিছে বাবাকে বলেছি। ये नाटक कर रहा है ना तू, भाई नाटक कर रहा है तुम, एक मारेंगे तो नाटक बंद कर।
बहुत नाटक सीख गया ना। हाँ? हमारा घर में रह के हमारा खा के तुमने हमारा नाटक सिखा है ना। जाओ तुम्हारे पिताजी का बुला। सर आप भी बोलবেন না আমার সব আপনারা শুনবেন। आप जो कहेंगे हम सुनेंगे। স্যার আর কিছু বললেন না। পরের দিন আবার খেতে বসছে, মেয়েটা আবার বলছে ওদিন তো গোল গোল সাদা গুলো হয়েছে, আর না বুঝে না। স্যার আমি তো এটা খাই না, আমার অ্যালার্জি আছে, আপনি নিয়ে নেন। वो दे दो। काल का बोला चलो एक हाथ मारेंगे मछली उठाने के लिए, आज सादा दे देते लोग खा लेता है। पहला एक ढाप लिया, जब बेटा बोलছে এবার তুই কি তোর বাপ বলবে না, আর একটু যাই তোর কাছে। এই বলে স্যার अभी जल्दी आओ ना। क्या हुआ? लेकिन ये 500 रुपया देखो, 2 ठो काटा पड़ गया, लेकिन हम क्या करेंगे बोलो। रोक दो, ठीक है, जो प्रॉब्लम होगा हमको ठीक है सर। দুটো নোট কাটা পড়ে গেছে, কাকে দেবে? রেখে দাও, আমি পাঠিয়ে দেব। এই করতে 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 ছেলে মেয়ের সঙ্গে একটু প্রেম হয়ে কাজে কিনা পাড়ার লোকে টাকা তুলতে এসে দেখতে পেল মেয়েটার সঙ্গে ছেলেটার প্রেম হয়ে গেছে। মাকে গিয়ে বলল তোমার ছেলে তো তোমার স্বামী ছিল ভালো, কোনোদিন তো এমন প্রেম টেম করেনি, তোমার ছেলে আবার ব্যাংকের ম্যানেজারের ওই মেয়েটার সঙ্গে কেন প্রেম করছো? মিথ্যে কথা বলছো তুমি, আমার ছেলে এমন করতে পারে? আমার ছেলে আজকে বাড়ি আসো, ওকে আমি জিজ্ঞাসা করব। এই বলে ছেলে যখন ডিউটি শেষ করে বাড়ি আসলো, তখন ছেলেকে মা খেতে দেওয়ার পরে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে আরে খোকা, পাড়ার লোকে একটা কথা বললো আমি শুনলাম, এটা কি সত্যি বাবা? কিটা মা? তুই নাকি যে টাকা করে ছেলেটা মেয়েটা ভালোবাসিস? তোমায় কে বলেছে? তুই নাচিস না বাবা, তুই ভালোবাসি আমাকে বল না। ঘরের লোক করে আসবো বাবা, তোর বাবা ছিল সৎ নিষ্ঠা ব্রাহ্মণ, লোকের বাড়িতে পুজো করতো কিন্তু কাউকে কিছু চাইতো না। তোর বাবা চলে যাওয়ার পরে আমি তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি ওখানে, অর্থের যে সম্মান বলটা বড় বড়, মানবিক তোর বলটা বড় বড়, তাই বলি খোকা একটু তুই আমাকে বল না, মেয়েটার বাড়িতে মায়ের চোখে জল দেখেছে, আমি তোমাকে ভয় করি তাই বলি, মেয়েটা খুব ভালো, অমুক জনের জীবন আমি আসছি। সন্ধ্যাবেলায় মা গেছে মেয়ের বাবার বাড়ি, আর ওখানে গিয়ে মেয়ের বাবাও, মেয়ে ওর বাবার কাছে কান্নাকাটি করেছে, মেয়ের বাবাও খুব হন্তদন্ত হয়ে ছেলের মায়ের কাছে আসছে। মাঝ পথে দুজনের দেখা বলে আরে আপনি কোথায় যাবেন? ও তাকে বলছে আপনি কোথায় যাবেন? বলছে আমি যাচ্ছি তোমার বাড়ি। আমি যাচ্ছি তোমার বাড়ি। কেন? না তোমার মেয়েকে আমার ছেলে ভালোবাসে, আমি তোমার মেয়ের কাছে তোমার কাছে ভিক্ষা চাইতে যাচ্ছি, তোমার লক্ষ্মী আমায় দাও। মেয়ের বাবা বলছে আমিও যাচ্ছি তোমার নারায়ণকে আমার ভিক্ষা নেওয়ার জন্য, যদি আমাকে দেখ। এখানে কোনো দাবি দেওয়া আসলো যে আমার আলমারি চাই, ফ্রিজ চাই, ড্রেসিং আয়না চাই, কোনো আর কোনো তো নাই। এই তো মিলন হয়ে গেল, শুভক্ষণ থেকে একটা বিবাহ হয়ে গেল। আর বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে একটা পুত্র সন্তান না বলে দুইজন স্বামী স্ত্রী চলে যায় ব্যাংকে, মা থাকে তার নাতি নাতিকে নিয়ে। একদিন হঠাৎ করে ছলনার চাক নিয়ে নিলেন, বলছে আমি আর পাচ্ছি না খাটাখাটনি করতে, আমি তোমার মাকে রান্না করে দিতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি তোমার মাকে একটু আলাদা রাখো। আর মেয়েটা ছেলেটা ছিল একটু আজকে আমাদের ঘরেও দেখা যায় কোন ছেলে যদি তার মাকে একটু বেশি ভালোবাসে, তার স্ত্রী কিন্তু একটু জ্বলে পুড়ে ওঠে। আচ্ছা আপনারা বলুন, আপনি কি মাকে ছেড়ে দিতে পারবেন? ঘরে মায়ের ভুল কোনোদিন মা তো মাই হয়, মার বিকল্প আর কেউ
তাহলে কি আমি বলবো যে স্ত্রীর কথায় মাকে ছেড়ে দাও, না মায়ের কথায় স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও? বলতে পারবো? শুধু একটু নীরব। ডক্টর এপিজে আব্দুল কালাম একদিনে হয়নি, তিনি যতবার ভালো কাজে গেছেন ততবার পিছিয়ে এসেছেন। ভাগ্য তাকে সাথ দেয়নি। যখন থেকে পাইলট থেকে পরীক্ষা দিতে গিয়ে ফিরে আসলেন, পারলেন না। 8 জনের মধ্যে তার নামটা ছিল না, 9 জনে হয়ে গিয়েছিল। আব্দুল কালাম আত্মহত্যা করার জন্য গিয়েছিলেন। কেন না তার দিদি সাজের সোনাগুলো বিক্রি করে আব্দুলকে মানুষ করার জন্য পাঠিয়েছিল। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে তার দিদির সোনাগুলোকে ফিরিয়ে দেবে। এক সাধু দেখতে পেয়ে আব্দুলকে বলেছিল, বেটা আত্মা को हत्या बड़े मत करो, ये अच्छा काम नहीं होते। শোনো, তুমি যে কাজটা করতে চলেছিলে, তোমার পাইলট হওয়ার পিছনে ভগবান তোমাকে হয়তো এটা দেয়নি, এর চেয়ে হয়তো বড় সাফল্যের কাজ এটা তোমার দ্বারাই হবে না। এর চেয়ে বড় কাজ করলে হয়তো ভগবান খুশি হবে। বেটা আবার নতুন কাজে যুক্ত হও। সাধুর কথা মতো ডক্টরি পাস করে ফেললেন। তারপরে তিনি কি করলেন? রাষ্ট্রপতি হয়ে গেলেন। যখন ভারত সরকার থেকে তাকে রাষ্ট্রপতি পদের উপাধি দেওয়া হলো, তিনি তখনই বলেছিল আমরা 1 ঘন্টা পাবো। 1 ঘন্টা পাওয়ার পরে তিনি রাষ্ট্রপতি হলেন। তারপরে তিনি আমেরিকাতে তিনি ফিরে আসার পর থেকে আমেরিকার কাছে ভারতকে মাথা নত করে থাকে। এটা দেখার পরে আব্দুলের মনে একটা সাহস ফির জেগে উঠে যে আমার ভারত মা কেন অপরের কাছে মাথা নত করে থাকবে, আমি মিসাইল বানাবো। কত মানুষকে নিয়ে মিসাইল বানালো, প্রথম চেষ্টাই আব্দুল পেরে গেল। একজন ইঞ্জিনিয়ার, তার অনেক টাকা, আব্দুল বসে বসে কাঁদছে। পেছন থেকে এসে পিঠে হাত দিয়ে বলছে, ভেঙে পড়ার অপর নাম হচ্ছে কাপুরুষ, আর জাগিয়ে উঠার নাম হচ্ছে সুপুরুষ। আমি তোমার পেছনে আছি, আবার মিসাইল বানাও, আমি তোমাকে হেল্প। আমি ভারত সরকারের কাছে বন্দী থাকবো, যদি আমার আব্দুল হেরে যায় তো আমার। আব্দুল তার দিকে তাকালো, আব্দুলকে দেখে বলছে, তোমার হৃদয়ের চেয়ে তোমার চোখে বড় স্পিড আছে। তেমনি বলে তারপরেই আব্দুল হয়েছিল। আমার জন্মটা এত ধন্য যে আমি সেই বংশে জন্ম নিয়েছিলাম। আব্দুল রহিম আব্দুল কালাম যেদিন মারা যায়, আমি সেদিনই মেঘালয়তেই ছিলাম। সুপ্রিম কোর্টের যিনি জজ অনুরাধা পাল, বাড়ি শিলং, আমি ওনার বাড়িতে গান করতে গিয়েছিলাম। আর সেদিনে তিনি কলেজে লেকচার দিতে গিয়ে আর্মি কলেজে তিনি প্রাণ হারিয়েছিলেন। যখন দিদিভাই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে আব্দুল কালাম মারা গেছে, আমি দিদিভাইয়ের কাছে হাত জোড়ে করলাম, আমি একটু দেখতে যাবো, আমাকে নিয়ে চলো না। উনার গাড়িতে আমাকে নিয়ে গিয়েছিলেন, কালো গাড়িটাতে। তখন তো সাধারণ মানুষ কোনো প্রবেশ করার আইন নেই, রাইট নেই। তিনি ঢুকে গেলেন, উনি ইংরেজিতে বলেন, আমার মানুষ, আমি আপনার চরণে হাত দিয়েছি। চরণটা আমার মনে হয় এত নরম যে তুলো হয়। সাধুরা যারা হয় তাদের চরণে হাত দিতে বোঝা যায় সাধু না অসাধু। এত নরম। আমার জীবন ধন্য, জীবনকে তো পাইনি, মরার পরে তো স্পর্শ করতে। এই সেই রক্ত, এই সেই রক্ত, সেই রক্তে আমি জন্ম নিয়েছিলাম বলে আজকে আমার জীবন। কত সাধুগুরুর কাছে আমি লাথি খেয়েছি, একটু কীর্তন শিখতে, এখনো শিখতেছি। শিক্ষা তো শেষ নেই, আর মার খাওয়ার তো বয়স নেই। আমি যদি শিখতেছি বললে কি আমি অপমান হয়ে যাবো?
আমার মা বলে যত ছোট থাকতে পারবি তত বড় হতে পারবি। প্রেম সে করে না। তাই বলবো না কখনো মা কেউ ফেলবেন না তো স্ত্রীকে ফেলবেন না। ছেলেটা অবাক হয়ে গেল, এ কি তুমি এই আচরণ করছো, পাড়ার লোকের শুনলে খারাপ হবে। চুপ করো, হয় তুমি আমাকে দেখো না তুমি মায়ের কাছে থাকো। তবে মায়ের কাছে থাকলে তোমার চাকরি যাবে, জেলে তোমার বাস হবে, তোমার নামে আমি সরকারের কাছে আমি নালিশ করবো যে তুমি আমাকে মারধর করো, তুমি আমাকে খুন করার জন্য ছড়ি দেখাও। তোমার চাকরি যাবে, জেলে তোমার বাস হবে, তোমার মাও অকালে মরবে। এবার বেঁচে নাও, তুমি আমাকে চাও না তোমার মাকে চাও। আপনারা কি করবেন? আরে মাকে পিস দিয়ে মেরে দিই, আর নাহলে স্ত্রীকে পিস দিয়ে মেরে দিই। ছেলেটা শুধু বসে বসে কান থেকে মাথাটাকে ঠান্ডা করে দিলেন, ঠিক আছে। দিনটা ছিল দুর্গা অষ্টমী। দুর্গা অষ্টমীর দিনে স্কুটি নিয়ে মাকে বলছে, মা বসো, তোমাকে ঠাকুর দেখে নিয়ে আসি। এই বলেছে মাকে ঠাকুর দেখে নিয়ে আসি, স্ত্রীর মনটা কেমন হলো? পারমাণবিক বোমা হয়ে গেল, শুধু আগুনের অপেক্ষায় বাস। মাকে নিয়ে চললেন আপনাদের প্রিয় শহর বারাইপুর। এই ঘটনাটা কোথাকার জানেন? বারাইপুর গোবিন্দপুরের কথা। আর সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে আপনাদের জিজ্ঞেস করেছি। মাকে রাখলেন একটা ছোট্ট ছোট্ট রেখে দিয়ে বাড়ি চলে গেছে। বলছে, মা এই ফ্ল্যাটটা আমি কিনেছি, থাকো, আমি তোমার নাতিকে আর বৌমাকে বলেই চলে গেছে বাড়ি। দিয়ে বলছে, দেখো তুমি বেরিয়ে পড়ো, আমি ঠাকুর দেখতে যাবো। চলে যাও তুমি, আমি যাবো না, তোমার মাকে নিয়ে তুমি চলে যাও। এটা কি একটু আসতে বললে হতো? কেন আসতে বলবো আমি? আচ্ছা আমার ভুল, আমি যে জায়গায় মাকে দেখি মার কোনোদিন কষ্ট এতে তুমি খুশি তো? মেয়েটা ঘরে ঢুকে শাড়ি পরে লিপস্টিক আঁটিয়ে স্কুটিতে বসে চলে গেল। দিন যায়, রাত যায়, যায়, লক্ষ্মী পুজো চলে যায়, কালী পুজো চলে যায়, রাস চলে গেল, 1 বছর হয়ে গেছে। গ্রামের মানুষ বাগড়াহাটে হরিবাসর দেবে, প্রহ্লাদকে আনবে, টাকা দরকার বলে ওর স্বামী স্ত্রী চাকরি করে ওকে কাজে কিনা ছেলে আর বৌমা স্কুটি নিয়ে বেরিয়েছে, চাকরিতে যাবে, কাজের একটা মেয়ের লোক রেখে দিয়েছে তার ছেলেকে লক্ষ্য করার জন্য। গিয়ে বলছে, মা 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 দাঁড়া দাঁড়া, বলছে, বাবা রে এখন যা কীর্তনিয়ার দাম বেড়েছে, শোনা তুই একটু আমরা বড় আশা করেছি প্রহ্লাদকে আনবো, তুই যদি প্রহ্লাদের খরচাটা দিয়ে দিস তাহলে আমরা বড় খুশি হই। ছেলেকে বলতে ছেলে পেছন দিক দিয়ে বলছে, মালিক বসে আছে, তোমরা মালিক বলো। এখন ছেলের পেছনে বৌমা, বৌমা আস্তে করে এই জায়গায় 3 আঙ্গুলে ইনজেকশন হয়, 3 আঙ্গুলে ইনজেকশন হয়, এটা 2 আঙ্গুলে। টিভি দেবে কেমন বলো। বলছে, ঠিক আছে আমরা এখন ফিরে আসি, ফিরে এসে তোমাদের বলবো। না তুই বল মা, তোর মতো সতী নারী কে আছে রে? আমাদের পাড়ায় পাড়ায় মেয়েগুলোকে দেখি শাশুড়িকে গালি দেয়, আর তুই সকাল থেকে উঠে শাশুড়ি মাকে প্রণাম করি। একদম শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না, কারণ কোথায় গেছে? বাবা উনি তো একটু বেড়াতে গেছে, দেখ দেখ শোন, ওর বউ কেমন করে তার শাশুড়ি মাকে দার্জিলিং টাইগার হিল দেখতে পাচ্ছি। ও মা, যেই বলা কওয়া করলো, বৌমার বুকটা কত বড় হয়ে গেল, যেন ন্যাশনাল হাই পাওয়ার রোড। ঠিক আছে দেওয়া হবে, তোমরা ব্যাংকে এসো। তো কয়েকজন বুড়ো মানুষ ব্যাংকে পৌঁছে গেছে, এদের কিন্তু সার্ভার ডাউন, মালার টাকা উঠে গেছে। দেখুন সার্ভার ডাউন আছে, তোমরা বাড়ি চলে যাও, আমি ঠিক আছে মা। সবাই বাড়ি চলে আসলো।
এসে তো এখানে মাইকে প্রচার করছে, টোটো প্রচার করছে, অমুক জন ব্যক্তি আমাদের কীর্তন হরিবাসরের জন্য 1 লক্ষ টাকা দান করে। আপনারা তো একটু হাততালি দিন। হাততালি করে গেল, সবাই এরকম দেখে দেখে কে 10,000 কে 20,000, এখানে কমিটির লাভ হচ্ছে, সব দিচ্ছে। দিতে দিতে এখন সন্ধ্যেবেলায় খেতে বসে স্ত্রী তার স্বামীকে বলছে, আচ্ছা আরেকটা কাজ করলে হয়। বলে কি? না, এই টাকাটা যদি তোমার মাকে তুমি কোথায় রেখেছো আমাকে তুমি বলোনি, ওই টাকাটা যদি তোমার মায়ের হাত দিয়ে দান করা হয় তাহলে আরো পাড়ার লোক আমাকে। ট্রেনটা দেখেছো? হ্যাঁ, এরই নাম পারমাণবিক বোমা, যে পরের আগুনে বাস্ট হয়, নিজের কোনো ক্ষমতা নাই। তাই নাকি? তুমি সত্যি বলছো মাকে আন? হ্যাঁ যাও না, নিয়ে আসো। স্কুটি নিয়ে ছেলে চলে গেছে মাকে। যখন যায় মাকে চিনতে পারছে না, মা রোগা। একটা জানবেন আপনি, সুন্দরবনের বাঘ আর চিড়িয়াখানার বাঘ দুটো এক স্বাস্থ্য হবে কেন বলুন তো? এই যে ভর্তি আছে আর ও যে খোলামেলায় ঘুরছে। তার মানে মা যে একটা ঘরে বন্দি আছে, না দেখতে পাচ্ছি তার ছেলেকে, না দেখতে পাচ্ছি তার বৌমাকে, না দেখতে পাচ্ছি তার নাতিকে, কাউকে দেখতে না পেয়ে বন্দি হয়ে আছে। ছেলে যেই গেছে, ছেলের দিকে তাকিয়েও কি গল গল করে চোখে জল পড়ছে। আর ছেলে গিয়ে মাকে প্রণাম করে বলছে, মা তুমি এতজনকে অভিশাপ করো, সকলেই তো মারা যায়, কেন আমি বলি না? ও মা, ছেলেকে কোলে পেয়ে মা কত আনন্দ। আরে, হঠাৎ করে তোর মনে পড়লো আমার কাছে আসার কথা, তুই নাতিকে বৌমাকে আনবি যে। বেশ বেশ, তো হঠাৎ করে মা তুমি বাড়ি চলো। বাড়ি যাবো কেন? এটা তো ভালো ভালো, আর লাইট জ্বলছে, এত সুন্দর আছে, ভালো আছে, তুই বাড়ি চলে যা। মা তো পরে পরে বুঝে নিয়েছে যে আশ্রমটার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। তখনই মাকে বলছে, মা গো, তোমার বৌমার আমি দুজনে মিলে কীর্তনে 1 লক্ষ টাকা দান করেছি, এই টাকাটা তোমার হাত দিয়ে ওরা দান করবো, তাই তোমার বৌমা আমাকে তোমার কাছে পাঠালো। তখন মা বলছে, তুই তো গ্রামকে 1 লক্ষ টাকা দিচ্ছিস, আমাকে 1,000 টাকা। বলে, খোকা মা তুমি 1,000 টাকা দিয়ে কি করবে? এ না, একটা পাখা কি করে পাখা, আমি তো পাখা কিনবো। আমি তো বুড়ো মানুষ, আমার তো আর টাকার প্রয়োজন হবে না। তা তুমি পাখা নেবে কেন? জানিস খোকা, একদিন তো তোকেও তো এই ঘরে আসতে হবে। তুই যখন ছোট্ট ছিলি, গরমে যখন কাঁদতিস, আমি তোকে তখন এই আঁচল দিয়ে হাওয়া দিতাম। যখন একটু বড় হলি, তাল পাতার পাখা দিয়ে হাওয়া দিলাম, তোর বাবা ছিল না। একদিন তো তুই এইখানে আসবি, সেখানে তোর এসি থাকবে না, পাখাও থাকবে না। সেদিন তোর ছেলেও তোকে একটা পাখা কিনে দিয়ে যাবে না। আমি তো তোর মা, তাই বলছে একটা পাখা লাগিয়ে দে না, শুধু এই যে সুইচটা দিলেই তো পাখাটা ঘুরবে। বলতে বলতে মাকে জড়িয়ে মায়ের কোলেই ছেলের মৃত্যু হয়ে গেল। আর খোকা খোকা বলে ডাকতে ডাকতে যখন খোকা আর বেঁচে নেই, মাও মারা গেল। বিলম্ব দেখে, লেট দেখে ওর মা আর ছেলে স্কুটি নিয়ে আবার এসেছে।
ঠিকানা খোঁজ করে করে যখন এসে দেখে মায়ের কোলে পুত্র ঘুমিয়ে আছে আর মাও ঘুমিয়েছে। ছেলেটা তার মাকে বলল, মা আজকে এই দুটো প্রাণ মৃত্যু হলো, দুটো আলো বিসর্জন হলো শুধু তোমার জন্য, তবু তুমি আমার মা। মা গো, তুমি আজ যেমন করে তোমার স্মৃতির সিঁদুরটা মুছে ফেললে, আমার কোল থেকে আমার বাবাকে হারালে, এইরূপ আচরণ যেন কোনো ঘরে আর না হয়। তুমি নিজের চরিতার্থ সুখের জন্য আজ তুমি সব হারালে মা। আমি আর কার জন্য থাকবো মা? আমিও বাবার সঙ্গে থাকবো। মা দাঁড়িয়ে আছে, ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে প্রাণ ত্যাগ করলো। এর নাম হচ্ছে লীলা। তাই বলি আপনারা এমন ভুলটা কেউ করবেন না। শাশুড়ি মা দুটো কথা বলে, কেন বলে? আপনাদের ভালোর জন্যই বলে। হ্যাঁ? আপনাদের তো এই যন্ত্রণা দেয়নি, রাধারানীর মতো কৃষ্ণ কলঙ্কিনী তো বলেনি। কি গো, মারতে তো ওঠেনি, বিনিময়ে বৌমা হয়ে শাশুড়ি মাকে যে কথাগুলো বলো শুনলে অনেক কষ্ট হয়, এটা করো না। আর শাশুড়ি মাদেরও বলি, মা তোদের বার্ধক্য জীবন হয়ে গেছে, তোরা একটু লক্ষ্মীদের নিয়ে চলার চেষ্টা কর, সবাই ভালো থাকলেই তো পৃথিবী ভালো থাকবে। ছেলে আবার মস্ত বড়, মস্তই অফিস, ও সভ্যতা যায় না দেখা, এপারে ওপার নানান রকম জিনিসপত্র, আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো, ব্যাটারি রাখা যায় না। বিদে হলো তাড়াতাড়ি, ঠেলে দিল কাকে, খেলো পোষা বড় ময়না। বাহ, স্বামী স্ত্রী আর শেষে বড়ই গো। আমারই ঠিকানা তাই বিলাস। শিল্পী নচিকেতা আধুনিকতার জগতে নিজে গান লেখে, নিজে সুর করে, নিজে গায়, বাস্তবের সঙ্গে কতটা মিলে গেছে দেখুন। এই বাস্তবের সঙ্গে মিলতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। আপনাদের বলবো, মা হাত জোড়ে করে একটু বাবা মার সেবা করবেন। আমি বলবো না ছেলেদেরকে যে মায়ের কথা শুনে স্ত্রীকে ডিভোর্স দাও, আর স্ত্রীর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো, এটা করো না। ছেলেকে হতে হবে 10 ইঞ্চি দেওয়ালের মাথায় দেওয়াল, যেটা মা পুড়লেও যেন এধারে না বেরিয়ে যায়, আর এটা স্ত্রী ফুটো করলে যেন ওধারে না। বিদায় গৌরী গো, বিদায় গৌরী। ওরে চাঁদে মুখে দিয়া বেনো, নামে লয়ে সবে ধেনো, আরে চাঁদে মুখে নিয়ে যাবে নো, নাম লইয়া সবে ভেনো। ডাকিতে লাগিলা উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে যে বনে যে ধেনু ছিল, বিদায় একত্র কইল, যে বনে যে ধেনু ছিল, বিদায় একত্র কইল।